লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। কালো জাদু কি আছে? সত্যিই আছে? থাকলে তার প্রমাণ কি, তার নিদর্শন কি? আমার আজকের আলোচনা কয়েকটি পর্যায়ে বিন্যস্ত। প্রথমত, আমার অভিজ্ঞতার পরিসরের মধ্যে ঘটে যাওয়া দুটো ঘটনার কথা আমি বলবো। দ্বিতীয় পর্যায়ে কালো জাদুর উৎস কোথায়, উদ্ভব কোথায় এবং কোন কোন অঞ্চলে এখনো কালো জাদুর চর্চা হয়ে থাকে সেই কথাগুলোর উল্লেখ করব। কোন কোন লক্ষণ থাকলে বুঝতে হবে কালো জাদু হয়েছে, এবং অবশেষে বলবো বিভিন্ন তান্ত্রিকদের সঙ্গে আমি যে কোনো কাজ করার আগে অন্তত 15টা দিন স্টাডি করি। তো সেইভাবে যাদের কাছে আমি গেছি তারা প্রত্যেকেই তন্ত্রসিদ্ধ জ্যোতিষী। তাদের অভিমতের কিছু কথা তুলে ধরবো আপনাদের সামনে। লৌকিক অলৌকিক এই পর্যায়ের পর্যালোচনা আজকের বিষয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। একটি বিশেষ অনুরোধ, হেডফোন ব্যবহার করুন। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের লৌকিক অলৌকিক এই পর্যায়ের অনুষ্ঠানে আজকে আপনাদের কাছে আবার এসেছি আরেকটা অত্যন্ত রোমাঞ্চকর চিত্তাকর্ষক বিষয় নিয়ে। আমাদের এই চ্যানেলের যারা নিয়মিত শ্রোতা তারা অনেক সময় অনুরোধ করেন এমন কিছু বিষয়ের উপর আলোকপাত করতে যা রহস্যে ঢাকা। তারা জানতে চান সেই নিগূঢ় রহস্যের নেপথ্যে রয়েছে কোন আশ্চর্য সত্য। আজকের বিষয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। আমরা এই শব্দটা শুনলে ভয় পাই, আতঙ্কিত হই, আর কোথাও যেন একটা অশুভ শক্তির বিভৎস স্বরূপ আমাদের সে কল্পনার জগতে আমাদের মানস দৃষ্টিতে স্পষ্ট হয়ে ওঠে। কালো জাদু কি আছে? সত্যিই আছে? থাকলে তার প্রমাণ কি, তার নিদর্শন কি? আমার আজকের আলোচনা কয়েকটি পর্যায়ে বিন্যস্ত। প্রথমত, আমার অভিজ্ঞতার পরিসরের মধ্যে ঘটে যাওয়া দুটো ঘটনার কথা আমি বলবো। দ্বিতীয় পর্যায়ে কালো জাদুর উৎস কোথায়, উদ্ভব কোথায় এবং কোন কোন অঞ্চলে এখনো কালো জাদুর চর্চা হয়ে থাকে সেই কথাগুলোর উল্লেখ করব। কোন কোন লক্ষণ থাকলে বুঝতে হবে কালো জাদু হয়েছে এ বিষয়ে বলবো, এবং অবশেষে বলবো বিভিন্ন তান্ত্রিকদের সঙ্গে আমি যে কোনো কাজ করার আগে অন্তত 15টা দিন স্টাডি করি। তো সেইভাবে যাদের কাছে আমি গেছি তারা প্রত্যেকেই তন্ত্রসিদ্ধ জ্যোতিষী। তাদের অভিমতের কিছু কথা তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমে আমি দুটো ঘটনার কথা বলবো। 2004 সাল, আমি তখনও শিক্ষকতার চাকরি করি। আমার এক অতি প্রিয় ছাত্র, নাম রণদীপ, একদম আমার প্রথম দিককার ছাত্র পাঠভবন স্কুলের। সে তখন আর্ট কলেজে তার ফাইনাল ইয়ার কমপ্লিট করে একটা স্কুলে চাকরি করছে, পাশাপাশি আঁকার চর্চা। ওর বিয়েতে গেছি, বিয়ের অনুষ্ঠানে আমরা সকলে মিলে সপরিবারে আনন্দ করেছি। এর বছরখানেক পরে রণদীপ মাঝে মাঝে আমার টিউশন ক্লাসে আসতো। একটা অদ্ভুত খারাপ লাগা ওকে গ্রাস করেছে। ভালো লাগে না কোনো কাজ করতে, কেমন একটা অস্বস্তি বোধ হয়। মনে হয় ওর কানের পাশে কেউ যেন কথা বলে যাচ্ছে। বলে, আমার কি এটা কোনো একটা ডিপ্রেশন, কোনো মানসিক সমস্যা স্যার? তাহলে কি আমি কাউন্সেলিং করব? এরকম একটা আলোচনা চলছে। ওর স্ত্রী প্রমার সঙ্গেও আমার কথা হয়েছে একাধিকবার। ও বলে যে রণদীপ কেমন হঠাৎ করে স্যার বদলে গেল। ওই বিগত 2-3 মাস ভীষণ হই হুল্লোড় করা একটা ছেলে, সে কেমন একটা চুপ করে আছে। কোন কথা বললে 2-3 বারে উত্তর দেয়, বিরক্ত হয়।
এইভাবে কেটে গেল বেশ কয়েকটা মাস। একজন মনস্তত্ত্ববিদের সঙ্গেও কথা বলেছে রণদীপ, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হলো না। তারপর হঠাৎই ভগ্নদূতের মতো একদিন সকালে বেজে উঠল আমার টেলিফোন, প্রমার ফোন। রণদীপ ঘুমের মধ্যেই মারা গেছে। অথচ সুস্থ সবল ছেলে। আমার বেশ মনে আছে, আমি আর স্বাগতা যখন গেছি দেখতে, ওকে শেষ দেখা দেখতে, সমস্ত শরীরটা কেমন একটা অস্বাভাবিক নীল রঙের। এইভাবে হঠাৎ মৃত্যু। বাবা মার কাছেও বিষয়টা কোথাও যেন ধোঁয়াশা, কোথাও যেন সন্দেহজনক মনে হয়েছিল। পোস্টমর্টেম হয়েছিল রণদীপের, কিন্তু যে অনুমান ওর বাবা মা করছিলেন যে কোনোভাবে বিষ প্রয়োগ করেছে, এবং আজ বলছে এতদিন বাদে যে প্রমার সঙ্গে বিয়ে প্রাথমিক পর্যায়ে যেহেতু তারা মেনে নেননি, প্রমাকেও কোথাও সন্দেহ করেছিলেন, কিন্তু না, শরীরে কোনো রকম পয়জনের কোনো চিহ্ন নেই। এই যে ঘটনা, শুরু থেকে শেষ পর্যন্ত একটা মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা, এই ঘটনার কোনো প্রকৃত তাৎপর্য তখন অবধি খুঁজে পাওয়া যায়নি। একটি সুস্থ ছেলে, তরতাজা তরুণ, তার 2-3 মাসের একটা পেয়ে বসা অবসাদ, এবং সর্বোপরি মৃত্যু, শরীরটা প্রায় নীল হয়ে যাওয়া, অথচ ময়না তদন্তে শরীরে কোনো বিষের চিহ্ন নেই। পরবর্তী পর্যায়ে বেশ কয়েক মাস পর আমি গিয়েছিলাম রণদীপের বাবা মার সঙ্গে দেখা করতে। সমস্তটা শুনে যেটা আমার মনে হয়েছে, আমার সে অনুমানের কথাই আপনাদের আমি বলবো। ওরা মূলত পূর্ব মেদিনীপুরের মানুষ। এখানে একটা ফ্ল্যাট নিয়ে থাকতো রণদীপ, প্রমা, বাবা মা আসা যাওয়া করতেন, কিন্তু সেই মেদিনীপুরে ওদের বিশাল জমি জায়গা, এবং রণদীপের কাকা অর্থাৎ কিনা ওর বাবার নিজের ভাই, তার সঙ্গে অনেক বিরোধ চলছিল, মামলা মোকদ্দমা চলছিল, এবং বারে বারেই তারা বলতো, ঝগড়ার সময় বলতো, গালিগালাজ করে বলতো, তোদের চরম সর্বনাশ হবে, নির্বংশ হবি তোরা। তাহলে কি সেখানেই ঘটেছিল এমন কোনো কালো জাদু, যার ফল এমনি ভাবে নিষ্পাপ রণদীপের উপর এসে পড়ল? এবার আমার ছোটবেলায় একেবারে চোখে দেখা একটা ঘটনা বলি। আমার মেজ মাসির বাড়ি শ্যামনগর, তেলিপাড়া। ভীষণ গাছগাছালির শখ ছিল, বাড়ির সামনে মাটির উঠোন, পেয়ারা, সবেদা এবং আরো নানা গাছ গাছালিতে ভরা। খুব বদনাম ছিল আমার মেজ মেসোমশাইয়ের যে তিনি কোথাও একটু অমানবিক, মালিকের স্বার্থ দেখার জন্য। তো সে তো গেল একটা দিক। হঠাৎ করে সেবার গরমের ছুটিতে গেছি, আম খাবো সেই মেজমাসির বাড়ির গাছের মিষ্টি আম, কিন্তু গিয়ে দেখলাম সমস্ত গাছগুলো কিরকম যেন শুকিয়ে যাচ্ছে, কোনো কারণ নেই। উর্বরা মাটি, মালির পরিচর্যা, শুকিয়ে যাচ্ছে গাছগুলো। কোনোভাবে আমার মেজমাসির মনে হয়েছিল যে ঘটনাটা স্বাভাবিক নয়। তারপর ওখানকার এক মসজিদ থেকে নিয়ে আসা হয়েছিল একজন মানুষকে, ওরা বলে গুণিন, অর্থাৎ গুণ করতে পারে। গুণ শব্দটা মন্ত্র থেকেই বোধহয় এসেছে। তো সেই গুণিন এলো। গুণিন এসে, খুব আবছা মনে পড়ে আমার, কিছুটা কালো সর্ষে এবং আনুষঙ্গিক আরো কিছু ছিল, নিয়ে সেই বাড়িটার চারদিকে ঘুরে
ছড়িয়ে দিল মন্ত্র পড়তে পড়তে সেই সমস্ত শস্য। সেই সুর করা মন্ত্র, তার কোনো শব্দের মানে বুঝিনি, কিন্তু এখনো দৃশ্যটা আমার চোখে স্পষ্ট ধরা আছে। দিয়ে বলল যে আরো 3 দিন ওকে আসতে হবে এবং একইভাবে একই তন্ত্রক্রিয়া ও করবে, আর তাতেই নাকি সমস্ত দোষ কেটে যাবে। শেষ পর্যন্ত কিন্তু সেই ক্রমশ শুকিয়ে যেতে থাকা পেয়ারা, সবেদা, যেসব গাছগুলো ছিল মেজমাসির সেই বাড়ির সামনে ছোট্ট বাগানে, গাছগুলো আবার সতেজ সজীব হয়ে উঠেছিল। এই দুটো ঘটনার কিন্তু কোনো প্রত্যক্ষ ব্যাখ্যা নেই। যেমন ব্যাখ্যা আমাদের বিজ্ঞাননিষ্ঠ, যুক্তিনিষ্ঠ মন দিতে পারে, আর যার ব্যাখ্যা হয় না সেখানেই কিন্তু আমরা সেই অলৌকিকতার দিকে দৃষ্টিপাত করি। সে প্লেটোর কথা, বিজ্ঞানের যেখানে শেষ, দর্শনের শুরু সেখান থেকেই। এবার আসবো এই কালো জাদুর উৎসস্থল সম্পর্কে কিছু কথায়। আসামের একটা বিশেষ গ্রাম আছে যাকে মায়াপুরী বা কালো জাদুর ক্ষেত্র বলে চিহ্নিত করা হয়। মায়াং, এই গ্রামের নাম মায়াং, ব্রহ্মপুত্র নদের তীরে মারগাঁও জেলায় রয়েছে মায়াং, যেটা গৌহাটি থেকে 14 কিলোমিটার দূরে। এবং আসামে যারা থাকে এবং বহু টুরিস্টও এই যে গ্রাম মায়াঙ্গে যায়, সে কালো জাদুর চর্চা প্রত্যক্ষ করতে বলেছি যে প্রকাশ্যে সেখানে কালো জাদুর চর্চা হচ্ছে এবং সেখানকার মানুষ পারিশ্রমিকের বিনিময়ে আপনার তন্ত্রক্রিয়া করে দিচ্ছে সেই গ্রামে। মায়াম নামটাও এসেছে সম্ভবত মায়া থেকে, যা অলিক, যে অলৌকিক, যা মায়া, তার চর্চা যেখানে হয় সেই গ্রামের নাম মায়াং। অবশ্য তারা যে কাজ করে তার সবটাই যে ক্ষতি সাধনের নয়। শুনেছি যে মানুষের নানা রকম পীড়া, তার চিকিৎসাও নাকি এই কালো জাদুর সাহায্যেই মায়ামে করা হয়। এছাড়া ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম, বাংলাদেশ এবং নেপাল, বিশেষভাবে বলছি নেপালে কালো জাদুর এই চর্চা হয়ে থাকে। এরপর আমি আসছি কালো জাদু হয়েছে, কারোর উপর কালো জাদু হয়েছে, তার কিছু লক্ষণ ফুটে ওঠে। কি সেই লক্ষণগুলো? কেমন ভাবে বুঝবো যে একজন মানুষ কালো জাদুর শিকার হচ্ছে? অনেক সময় অকারণ হতাশা, নৈরাশ্য কোনো মানুষকে গ্রাস করলে, যেটা রণদ্বীপের ক্ষেত্রে বলেছিলাম, এরকম কিছু হলে যদি তার কোনো কারণ খুঁজে না পাওয়া যায়, তাহলে অনুমান করা যেতে পারে যে কেউ কোথাও তাকে কালো জাদু করেছে। মেধাবী ছাত্র, পড়াশোনায় ভীষণ মন, হঠাৎ একটা সময়ের পর থেকে দেখা গেল তার পড়তে ভাল লাগছে না, খিটখিটে হয়ে উঠছে, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করছে না। হয়তো বলছি, কারণ এর নানা কারণে হতে পারে। বাচ্চাটার কোনো মেন্টাল ডিপ্রেশন হতে পারে, স্কুলের কোনো প্রেশার হতে পারে। সব ক্ষেত্রে যে কোনো কিছুকে এই কালো জাদু হয়েছে বলে আমরা যদি উল্লেখ করি, মেনশন করে দিই, তাহলে কিন্তু ক্রমশ যুক্তি বুদ্ধি থেকে আমরা দূরে সরে যাব। আমার অভিপ্রায় কিন্তু সেটা নয়। যখন কোনোভাবেই কোনো কিছুর ব্যাখ্যা করা যায় না, প্রতিকার করা যায় না, তখন অনেক সময় আমরা অনুমান করে নিতে পারি যে সেটা কালো জাদুর ফলশ্রুতি। ব্যবসায় কোনো কারণ ছাড়া আকস্মিক ক্ষতি। অত্যন্ত মেধাবী কোনো ছাত্র, বারবার চাকরির যোগ হচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে না। আমাদেরই পরিচিত একটি মেয়ে, আমার স্ত্রীর আবৃত্তির ছাত্রী,
নামটা আমি সঙ্গত কারণেই বলছি না, তার 3 বার বিয়ের যোগ এসেছে। বিয়ের যোগ নয়, বিয়ের আয়োজন হয়েছে এবং 3 বার ক্যান্সেল হয়েছে। প্রথমবার জানা গেছে পাত্রের পরিচয় ভুয়ো, দ্বিতীয়বার পাত্রের বাড়িতে বিয়ের আগেই খাট আলমারি পৌঁছে গিয়েছে। তারপর হঠাৎ করে খোঁজ নিয়ে দেখা গেছে যে পাত্রটির আরেকটি বিয়ে আছে, সেখানে ডিভোর্স হয়নি, যে কথা তারা গোপন করে গেছে। এবং তৃতীয়বার সেই মেয়েটির রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পর সে আবিষ্কার করেছে তার সেই ভাবি স্বামীর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। তো শেষ পর্যন্ত তার একজন তন্ত্রসিদ্ধ জ্যোতিষীর কাছে যায় এবং তিনি বলেন যে কোনোভাবে ওর সেই শুভ যোগের পথে একটা অন্তরায় তৈরি করে দিয়েছে কেউ, কোনোভাবে শত্রুতাবশত। এখনো মেয়েটির বিয়ে হয়নি, কিন্তু তান্ত্রিক পদ্ধতিতে প্রতিকারের ব্যবস্থা তারা করেছেন, এটুকু জানি। তো যেটা বলছিলাম, এরকম বিভিন্ন ঘটনা, চাকরি হচ্ছে না, বারে বারে যোগ আসছে, অসাধারণ রেজাল্ট, ব্যবসার ক্ষতি, কিছু ভালো না লাগা, খিটখিটে অবস্থা, এবং সর্বোপরি আরো একটা বিষয় যেটা বলবো, যে কোনো রোগ ছাড়া শরীর শুকিয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, ওজন কমে যাচ্ছে এবং ধীরে ধীরে সে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। নানা রকম প্যাথোলজিক্যাল টেস্ট করা হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো কিছুতেই তার রোগের উপশম হচ্ছে না। এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তাকে কালো জাদুর প্রভাব বলে চিহ্নিত করা হয়ে থাকে। শত চেষ্টাতেও সেই রোগের উপশম হচ্ছে না। এই যে লক্ষণগুলোর কথা বললাম পরপর, এগুলো যদি ঘটে থাকে এবং তার কোনো কারণ অন্বেষণ করা সম্ভব না হয়, চিকিৎসা শাস্ত্র যদি ব্যর্থ হয়ে যায় তার নিরাময় সাধন করতে, তাহলে বুঝতে হয় এগুলো কালো জাদু। আর দুটো লক্ষণের কথা বলবো। অনেক সময় হাতের আঙুল, পায়ের আঙুল দেখা যায় যে কেমন যেন পচে যাচ্ছে, হাজার মতো। ওষুধ দিয়েও কোনোভাবে তার কোনো প্রতিকার হচ্ছে না, আরোগ্য লাভ হচ্ছে না। একেও কিন্তু কালো জাদুর প্রভাব বলে মনে করা হয়। আর অনেকের দেখা যায় সকালে উঠে হাত পায়ের কিছু অংশ চিড়ে চিড়ে গেছে, পিছিয়ে চিড়ে গেছে, যেখানে নিজের হাতের আঙুল বা আঙুলের নখ গিয়ে পৌঁছচ্ছে না। চেরা প্রচন্ডভাবে, গভীরভাবে, একটু একটু জায়গায় রক্তক্ষরণ হয়েছে, ব্লিড করেছে। কিভাবে হলো? নরম বিছানায় শুয়ে আছে, নিজের হাত দিয়ে এইভাবে পিঠ চুলকোতে পারেনি, চুলকানো সম্ভব নয়, সেখানে আঙুল পৌঁছচ্ছে না, হাতে বড় নখও নেই, কিন্তু এই যে চিড়ে যাওয়া, এগুলো সমস্তটাই কালো জাদুর প্রকোপ বলে মনে করেন যারা তান্ত্রিক তারা। এবং মূলত এই যে চিড়ে যাওয়ার কথা বললাম, এখানে কিন্তু পুতুল তন্ত্রের প্রয়োগ ঘটে। পুতুল তন্ত্র ব্যাপারটা কি? কালো জাদু করা হয়, যে ব্যক্তির উপর কালো জাদু করা হবে তার ছবি চাই। সেই ছবি যেহেতু তার প্রতিকৃতি, তার একটা জ্যামিতিক অবয়ব, জিওমেট্রি, সেটা নাকি এই অশুভ তন্ত্রক্রিয়া সাধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ছবি বা প্রতিকৃতি একজন মানুষের, উদ্দিষ্ট মানুষের, যার ওপর এই অশুভ তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হবে, তার ওই ছবি বা প্রতিকৃতি প্রয়োজন এজন্যই যে তার মধ্যে তার চেহারার একটা জ্যামিতিক অবয়ব রয়েছে, জিওমেট্রি, এটা নাকি প্রয়োজন হয়
এমন ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে। আর কি, সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড়ের অংশ, অন্তত তার সুতো কিংবা তার মাথার চুল। এই জন্য গ্রাম বাংলা একটা সংস্কার আছে যে মেয়েদের বলা হয় মাথার চুল ওইভাবে যেখানে সেখানে ফেলতে নেই, এবং ফেললেও দেখবেন একটা গ্রামীণ সংস্কার আছে, চুল আঁচড়ালো চুলগুলো 3 বার থুতু দিয়ে তারপর ফেলে। তার কারণ এই চুল, নখ যা শরীরের অংশ কিংবা ব্যবহৃত জামা কাপড়ের অংশ, এমনকি জামা কাপড়ের সুতো, এগুলোর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়। আর বললাম ওই যে পুতুল তন্ত্র, ওই যে হাত পা চিরে যাচ্ছে, যেটা মূলত ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে এই পুতুল তন্ত্রের বিশেষ যোগ, যেটা আমরা অনেক সিনেমাতেও দেখেছি কিন্তু বাস্তবেও হয়, বিশেষভাবে হয়। অনেক ক্ষেত্রে এমন হয়েছে কারোর বাড়িতে নানা রকম ঘটনা ঘটছে, অসুস্থ হয়ে পড়ছে মানুষ, নানা রকম ভৌতিক উপদ্রব, তারপর কোন ওঝা, গুণিন বা তান্ত্রিক এলেন এবং বাড়ির মধ্যে কোথাও পাওয়া গেল একটা ক্ষত বিক্ষত পুতুল। ওই পুতুলটিকে সেখানে প্রতীক রূপে ধরা হয় এই মানুষটির, এবং তার সেই চুল, নখ, ব্যবহৃত জামা কাপড়ের অংশ কোনো কিছু ওই পুতুলের সঙ্গে সংযুক্ত করে দিয়ে তার নাম বলে, তার গোত্র বলে ওই পুতুলটিকে তারই প্রতিরূপ হিসেবে গড়ে তোলা হয়। ফলত ওই পুতুলটার গায়ে যখন একটার পর একটা পিন ফোটানো হচ্ছে, তখন সেই যন্ত্রণা, সেই রক্তক্ষরণ এবং তার তীব্র, অমোঘ, অশুভ প্রয়োগ সমস্তটাই কিন্তু ঘটে যাচ্ছে সেই মানুষটার উপর। এই হলো কালো জাদু, তার সর্বনাশের দিক। এবার আমি 2 জন তন্ত্রসিদ্ধ সাধকের সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম যে আচ্ছা, এগুলো তো লক্ষণ, এই লক্ষণগুলো তো ঠিক হতে পারে, ভুল হতে পারে, অনুমান হতে পারে, কিন্তু কি করে তিনি সুনিশ্চিত হবেন যে তার উপর প্রয়োগ করা হয়েছে কালো জাদু? 2 জনই আমাকে বলেছিলেন, একজন বিশেষভাবে স্পেসিফাই করেছেন অমাবস্যা রাত্রি, এবং অন্যজন বলেছেন শনি বা মঙ্গলবার এই পরীক্ষা করা যেতে পারে। পরীক্ষাটা হলো একটা গ্লাসের মধ্যে একটা হলুদ রঙের পাকা লেবু দিয়ে, জলের মধ্যে দিয়ে, একটা গ্লাসে জল, তার মধ্যে একটা হলুদ রঙের পাকা লেবু রেখে সেই পাত্রটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ওই মানুষটার সারা শরীরের চারপাশে 9 বার ঘোরানোর পর সে যেখানে শুচ্ছে, যে পাশে শুচ্ছে সেদিকে অথবা খাটের নিচে রেখে দিতে হবে। সারা রাত পেরোলো, সেই শনিবার বা মঙ্গলবারের রাত, এবং পরদিন সকালে যদি দেখা যায় জলে থাকা সত্ত্বেও লেবুটা চুপসে গেছে, কালো হয়ে গেছে, কিংবা লেবুটার মধ্যে যে জল রয়েছে, মানে যে জলের মধ্যে লেবুটা রয়েছে সেই জলটা কালো হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এই কালো রং কালো জাদুর প্রকোপের প্রমাণ বহন করছে, যে সেখানে কালো জাদু হয়েছে। এবার আমি সব শেষে বলবো, স্বাভাবিকভাবে যদি কোনোভাবে নিরাময় না হয় তাহলে তো অবশ্যই কোনো তন্ত্রসিদ্ধ জ্যোতিষীর কাছে যেতে হবে, কোনো তান্ত্রিকের কাছে, গুণিনের কাছে যেতে হবে, এবং সেটা অবশ্যই খোঁজ খবর নিয়ে, কারণ চতুর্দিকে প্রতারকের সংখ্যাও বড় কম নয় আমাদের দেশে। যত বেশি বিজ্ঞাপন তত বেশি ফ্রড, প্রতারক। প্রকৃত মানুষ খুঁজে পাওয়া এই তন্ত্রবিদ্যার ক্ষেত্রে, যেহেতু এটা অনেকটাই বিশ্বাস নির্ভর, খুব কঠিন। তো যাই হোক, সেখানে অনেক খোঁজ খবর করেই মানুষকে সেরকম সঠিক ক্ষেত্রে পৌঁছতে হয়। কয়েকটা পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে এই যে কালো জাদুর প্রকোপ তাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, তাকে প্রশমিত করা যেতে পারে। 1,
দুটি পাত্রে দুখণ্ড কর্পূর, কর্পূরকে আমরা একেবারে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে রোগ নাশক, কীটনাশক বলি। তো ঠিক তেমনি ভাবেই এই কর্পূর, বড় ডেলা দুটো কর্পূর, যে মানুষটি ওপর কালো জাদু প্রয়োগ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেই মানুষটার সারা রাত, এবং ওই অমাবস্যা এবং শনি মঙ্গলবার হলে প্রকৃষ্ট, না হলে শুধু শনি মঙ্গলবার, মাথার কাছে এবং পায়ের কাছে রাখতে হবে। সারা রাত কেটে গেল। সকালবেলায় সে কর্পূরটা উদ্বায়ী বস্তু, স্বাভাবিকভাবেই একটু তার পরিমাণের হ্রাস ঘটবে। তো সেই দুটো কর্পূর পাত্র সহ নিয়ে গিয়ে বাড়ির সীমানার বাইরে কোথাও পুড়িয়ে ফেলতে হবে, এবং শনি বা মঙ্গলবার শুরু হলেও এই প্রক্রিয়া চলবে আগামী 7 দিন ধরে। এতে অনুমান করা যায় যে কালো জাদুর প্রকোপ বিনষ্ট হতে পারে। এবার আসছি প্রতিকারের দ্বিতীয় পন্থার কথায়। শনি বা মঙ্গলবার রাত্রি, সেটা সন্ধ্যায় বেলা হতে পারে, মানে সূর্যোদয়ের পর আর কি, দোকানে গিয়ে 100 গ্রাম মৌরি এক দামে কিনতে হবে, অর্থাৎ কোনো দরাদরি নয়, দরাদরি হয় ওই সমস্ত জিনিসের বাঁধা দাম থাকে, এবং কিনে আনতে হবে বড় 1 খণ্ড লাল কাপড়। সেই লাল কাপড়ে কালো কালিতে লিখতে হবে নিজের সমস্যার কথা, যে আমার চাকরি হচ্ছে না, আমি অসুস্থ হয়ে রয়েছি, আমার ব্যবসার ক্ষতি হয়েছে, আমার শরীর শুকিয়ে যাচ্ছে, যে সমস্যা। তারপর সেই কাপড়ে মৌরিটা ঢেলে 9টা গিঁট দিয়ে সেই কাপড়ে তারপর ভাসিয়ে আসতে হবে, সূর্যোদয়ের আগেই ভাসিয়ে আসতে হবে নিকটস্থ কোনো জলাশয়। জলাশয় মানে কিন্তু পুকুর নয়, মানে যা বহমান, বহতা, যাতে স্রোত রয়েছে, এই স্রোতটাও প্রতীক যে সেই স্রোতে ভেসে যাচ্ছে আমার সমস্যা। সেটা কিন্তু একটা বদ্ধ জলাশয় নয়, সেটা একটা পুকুরে নয়, সেটা একটা চৌবাচ্চায় নয়, একটা পাতকুয়োয় নয়। এমনি ভাবে ভাসিয়ে দেয়া মানে ওই প্রবাহের মধ্যে ভেসে গেল আমার সমস্যা, আমার সংকট। ভূত প্রেতের সাহায্যে তো এই সমস্ত মারণ উচাটন প্রক্রিয়া, যেটা কিনা তন্ত্র সাধনার সব থেকে নিকৃষ্টতম জায়গা, সুতরাং তার প্রতিকার সাধনের ক্ষেত্রেও অবলম্বন করতে হয় আরো উন্নত মানের, উন্নত প্রক্রিয়ার তান্ত্রিক ক্রিয়াকর্মকে, পদ্ধতিকে। এবার যাব প্রক্রিয়ার আর একটা পদ্ধতির প্রসঙ্গে, যা আর একজন তন্ত্রসিদ্ধ জ্যোতিষী আমাকে জানিয়েছেন। একটা বড় পান পাতা, আর সেই পান পাতার মধ্যে 5টা শুকনো লঙ্কা বোটা সহ রাখতে হবে। ফেলতে হবে একটু সর্ষের তেল, 1 মুঠো কালো সর্ষে, একটু কর্পূর, 5টা লবঙ্গ। এই সমস্ত কিছুকে মুড়ে সেটাকে আগুনে পোড়ানোর নিয়ম, কিন্তু এখন তো আমাদের বাড়িতে সচরাচর কাঠ বা কয়লার উনুন ব্যবহার করা হয় না, সুতরাং সে গ্যাস ওভেনই ভরসা, তাতে ফেলে দিয়ে পোড়াতে হবে। পুড়ল, যদি পোড়ানোর সময় কর্পূর, লঙ্কা ইত্যাদির যে গন্ধ, সে গন্ধগুলো পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে না, দোষ হয়নি, কালো জাদু হয়নি, বা কালো জাদু হলেও সেটা কেটে গেল। আর যদি এত কিছু দেয়া সত্ত্বেও লঙ্কা রয়েছে অথচ লঙ্কা পোড়ার গন্ধ নেই, তাহলে কিন্তু বুঝতে হবে সেই কালো জাদুকে এই প্রক্রিয়ার মাধ্যমে কাটানো সম্ভব হলো না, আরো কঠিন কোনো প্রক্রিয়ার প্রয়োজন, এবং তা সিদ্ধ তান্ত্রিকরাই সাধন করতে পারেন। এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে
সেই কালো জাদুর প্রচন্ড প্রকোপকে কাটানো সম্ভব হচ্ছে না। এবার আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। আর দুটো কথা বলবো। সবসময় শনিবার বা মঙ্গলবার পথে হাঁটার সময় একটু খেয়াল করবেন, 3 মাথা রাস্তার সন্ধিস্থল যেটা, সেখানে অনেকগুলো জবা ফুল, জল এগুলো পড়ে আছে কিনা। যদি পড়ে থাকে তাহলে সেটাকে পরিহার করে পাশ দিয়ে হেঁটে যাবেন, সেই ফুল মারাবেন না। আমি নিজে বহুবার দেখেছি বেশ কিছু রাস্তার সংযোগস্থলে, যেমন বউবাজারের যে মুখ, যেখান থেকে শশীভূষণ দে স্ট্রিটের রাস্তা, স্কুল যাওয়ার সময় গাড়িতে যাচ্ছি, দেখলাম পথের মাঝে কিছুটা জবা ফুল, জল টল রাখা রয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে শেষ রাত্রে ওখানে তন্ত্রক্রিয়া করা হয়েছে। ওটা আপনি যদি মারিয়ে যান তাহলে কিন্তু যে সমস্যা হবে, হয়তো কোনো একজন ব্যক্তি এমন একটা ব্যাধিতে ভুগছেন যেটা শুধু দুরারোগ্য নয়, অনারোগ্য, তাকে সুস্থ করে তোলার জন্য এই প্রক্রিয়া। সুস্থ করে তোলা হোক একজন মানুষকে, কোনো সমস্যা নেই, মানে হওয়াই উচিত, কিন্তু সেই সুস্থ করে তোলা হচ্ছে একজনকে অসুস্থ করে তোলার বিনিময়ে। যেমন আমি অত্যন্ত ঘৃণা করি বলিদান প্রথা। অনেক সময় মানত করা হয়, ঠাকুর আমাকে সুস্থ করে দাও, সন্তানকে সুস্থ করে দাও, আমি জোড়া পাঁশা বলি দেব, মোষ বলি দেব। প্রাণের বিনিময়ে প্রাণ চাওয়া অন্যায়, এটা আমি মনে করি। ঠিক তেমনি ভাবে একজন মানুষকে অসুস্থ করে নিজে সুস্থ হয়ে ওঠা বা নিজের স্বজনকে সুস্থ করে তোলা কালো জাদু প্রক্রিয়ার মাধ্যমে, এটাও অন্যায়। এবং শেষ পর্যন্ত জগত্তারিণী, জগৎজননী মহামায়া ক্ষমা করেন না এই পাপাচারকে। তাই যারা কালো জাদু করে, যে সমস্ত গুণিন, যে সমস্ত তান্ত্রিক, তাদেরও কিন্তু অবধারিতভাবে শেষ পরিণতি হয় ভয়ঙ্কর। সব শেষে বলি, আমি যে মানুষটিকে খুব সিদ্ধ পুরুষ বলে মানতাম, মারা গিয়েছেন প্রায় বছর 20-25 আগে, ভূতনাথ পান্ডে, শক্তি আশ্রম, 13 নম্বর বেটু চ্যাটার্জি স্ট্রিট, ঠনঠনে কালীবাড়ির কাছে। এখনো মন্দির আছে, তার ছেলে বসেন বাবার পরিবর্তে। আমি ছেলের অলৌকিক ক্ষমতা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি পান্ডেজি মারা যাওয়ার পর আর যাইনি শক্তি আশ্রমে। তো একদিন বৃষ্টির সন্ধ্যায় গিয়েছিলাম পান্ডেজির আশ্রমে। আমারই এক ছাত্রী, গল্প করেছিলাম তাকে, তো তার সামনে পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, আমার সঙ্গে যাবে বলেছিল, কিন্তু যেহেতু দূরত্ব অনেকখানি, রাত হবে, তো আমি বলেছিলাম দরকার নেই, তুমি তোমার নাম গোত্র বলো। পেন নিয়ে গিয়ে সে মন্ত্র পড়ে একটা তন্ত্রক্রিয়া করতেন, আমার মনে আছে। এক হাতে একটা হাত নিয়ে আর অন্য হাতে পেনটা নিয়ে মায়ের সামনে ঘুরিয়ে কিছু মন্ত্র পাঠিয়ে তারপর পেনগুলো শুভ তন্ত্রক্রিয়া, পরীক্ষা ভালো হয় ইত্যাদি, মঙ্গল আশ্রম ফাঁকা। পান্ডিজির গৃহী তান্ত্রিক পরিবার পরিজন থাকেন, ওই বাড়িরই একটি ঘরে তার আশ্রম, পঞ্চমুণ্ডির আসন আছে। তো কথায় কথায় কালো জাদুর প্রসঙ্গ এসেছিল। তো উনি আমাকে যেটা বলেছিলেন যে আমি কালো জাদু জানি না, আমি কালো জাদু করি না, এবং এই যে নীচ প্রক্রিয়া যেটা অঘোরপন্থী তান্ত্রিকরা করে থাকেন বা অনেক আদিবাসীদের মধ্যে এর প্রচলন আছে, ভালো তো নয়। কালো শব্দের মধ্যেই তো অশুভ, অকল্যাণকরের প্রসঙ্গ রয়েছে। এর প্রতিকারের যে নানা তন্ত্র যোগ, আমি তাতেও বিশ্বাস করি। আমার সামনে রয়েছেন মা ভবতারিণী এবং তার নানা রূপ, দশ মহাবিদ্যা, এবং সেখানে বিপদ নাশিনী হচ্ছেন দেবী বগলা।
তো বগলার তো আলাদা কোনো মন্দির নেই। ইনফ্যাক্ট 10 মহাবিদ্যার কোনো মন্দির এবং নিত্য পূজা আমাদের দেশে হয় না, খুব রেয়ার। যেমন ছিন্নমস্তা মন্দির আছে বিষ্ণুপুরে, এরকম। তো বলেছিলেন বগলা মন্ত্র যদি কেউ মনে করে যে তার ক্ষেত্রে কোনো ক্ষতি হচ্ছে, তিনি বলেছিলেন নেগেটিভ এনার্জি যেমন আছে পজিটিভ এনার্জিও আছে। সুতরাং এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক চিরস্থায়ী হতে পারে না, কিন্তু যা চিরস্থায়ী তার সত্য, তার শিব, তার সুন্দর। তাই যদি কারোর মনে হয় যে কোন একটা অশুভ প্রকোপের দ্বারা আমি আক্রান্ত হয়েছি, তাহলে বাড়িতে শুদ্ধাচারের শুদ্ধ আসনে বসে ঠাকুর ঘর হলে ভালো। বিপদ তারিণী যে দেবী, শত্রু নাশিনী যে দেবী, সেই বগলার মন্ত্র 108 বার জপ করা। হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধি নাশায় হ্রিং নমঃ। এই মন্ত্র 108 বার জপ প্রতিদিন স্নানের পর শুদ্ধাচারে বসে, এবং বলেছিলেন একটি রুদ্রাক্ষের মালা ধারণ করতে, সম্ভব না হলে একটা রুদ্রাক্ষ কবচের মতো করে হাতে বেঁধে রাখতে। আর এই রুদ্রাক্ষ প্রসঙ্গে বলি, এখন কিন্তু বাজারে অনেক নকল রুদ্রাক্ষ, প্লাস্টিকের রুদ্রাক্ষ, খুব সুন্দর দেখতে রুদ্রাক্ষের মতো বেরিয়ে গেছে, সেরকম নয়, বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য জায়গা থেকে। সুতরাং প্রতারিত হতে বিভিন্ন তান্ত্রিকের কাছে ছুটে যাওয়ার থেকে আমি নিজেও বিশ্বাস করি সেই প্রণম্য পাণ্ডেজির মতন বাড়িতে ঠাকুর ঘরে বসে দেবী বিপদ নাশিনী বগলার নাম জপ করুন 108 বার, রুদ্রাক্ষ ধারণ করুন এবং শুভ কাজ করুন। পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দিতে পারে। দান, ধ্যান, পরোপকার, ঈশ্বর চিন্তা, তার মধ্যে দিয়ে কালোকে নাশ করে আলোকে ফুটিয়ে তোলা সম্ভব হয়। শেষ করছি আজকের আলোচনা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, জন কল্যাণকর কর্মে নিয়োজিত রাখবেন নিজেদের। আবার দেখা হবে আরো একটি এমনই চিত্তাকর্ষক বিষয় নিয়ে পরবর্তী লৌকিক অলৌকিক অনুষ্ঠানে বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে কমেন্ট করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ, নমস্কার। আজকে এই পর্যন্তই। এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনা বহুল পর্যালোচনা। ভালো থাকবেন। আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাকশ্রুতির। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার শনিবারের শিহরণে প্রচারিত হয় স্যাটারডেজ থ্রিল, যেখানে থাকছে নতুন শিহরণ জাগানো নাটক। সঙ্গে থাকুন পরের দিন। আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।